দর্শক অনেক স্বাগত জানাচ্ছি বিট সংলাপে। চলে এসেছি শাহিনা ওয়াহিদ আজকে আপনাদের সাথে আলোচনা করতে উদ্যোক্তাদের ভোগান্তি, যে নতুন উদ্যোক্তারা আসছেন ওনারা কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন এই নিয়ে আলোচনা করব। চলে এসেছে আমাদের সাথে MS সিদ্দিকী, সহ সভাপতি ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অফ বাংলাদেশ থেকে। তার সাথে আছেন সুলতান মাহমুদ, উনি আছেন পরিচালক রাজশাহী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ থেকে, এবং কিছুক্ষণ পরে আমাদের সাথে যুক্ত হবেন মাহবুব চৌধুরী, সহ সভাপতি চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার থেকে। যারা আমাদের সাথে আছেন অনেক স্বাগত জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। করোনার এই সময়ে টিকে থাকতে কিন্তু চান তরুণ উদ্যোক্তারা, এবং ছোট পুঁজির এসব উদ্যোক্তারা নির্বিঘ্নে সুযোগ সুবিধা পেতে চান। যতটুকু পুঁজি আছে ওনাদের চেষ্টা করছেন ওই পুঁজি নিয়ে কীভাবে দাঁড়ানো যায়, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এই নিয়ে আজকে আমরা আলোচনা করব। শুরু করতে চাচ্ছি সুলতান মাহমুদ আপনার সাথে। শুনতে পারছেন আপনি আমাকে? আপনি হয়তো মিউটে আছেন, একটু আনমিউট করতে হবে। আচ্ছা, জি ধন্যবাদ। একটু আমাদেরকে জানাবেন যে আসলে একজন নতুন উদ্যোক্তা সফল হওয়ার জন্য কি কি পদক্ষেপগুলো আসলে নেওয়া উচিত প্রথমেই, যে এই পদক্ষেপগুলো যদি শুরু থেকেই নিতে পারেন তারা, তাহলে সফলভাবে একটা ব্যবসা বা একটা কাজে তারা শুরু করতে পারবেন। ধন্যবাদ। আমি নিজেও একজন উদ্যোক্তা। শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে। হ্যালো, জি শোনা যাচ্ছে। আমি নিজেও একজন উদ্যোক্তা। আপনারা জানেন যে করোনা মহামারীতে গত 2 বছরে মানুষের যারা হচ্ছে ব্যবসায়ী তাদের অধিকাংশেরই পুঁজি প্রায় শেষ পর্যায়ে আর কি। সেখানে যারা ছোট উদ্যোক্তা, আমাদের সরকার গত অনেক অনেক কয়েক বছর থেকে এই উদ্যোক্তাকে মানে মানে যারা হলো ফ্রেশ, যারা গ্রাজুয়েট, চাকরি যারা খুঁজছে তাদেরকে উদ্যোক্তা হয়ে আসার জন্য নানা রকম প্রচারণা, উদ্দীপনা, সেমিনার 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 সিম্পোজিয়াম তারা করছেন। কিছুদিন আগে হলো বিডাতে আপনারা জানেন যে নতুন উদ্যোক্তাদের জন্য ESDP বলে একটা ট্রেনিং সেশন তারা চালিয়েছিলেন 2 বছর যাবত। ওখানেও রাজশাহী সহ প্রতিটা জেলাতে তারা যে ট্রেনিং গুলা দিলেন, কিন্তু মুশকিলটা হলো যে ট্রেনিং গুলা দিচ্ছেন এরকম বিচ্ছিন্নভাবে বিডা সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, বিসিক সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ট্রেনিং দিচ্ছেন। আমি নিজেও মানে বিডার একজন গেস্ট লেকচারার ছিলাম আর কি আমি। তো সমস্যাটা হচ্ছে যে ট্রেনিং দেওয়ার পরে এই উদ্যোক্তারা বাস্তবটা মূল্য, তো সেই বিষয়ে কিন্তু কারো কোনো মনিটরিং থাকে না। আমাদের যে সমস্ত উদ্যোক্তারা মানে ব্যবসাতে যারা আসছেন, নতুন নতুন উদ্যোগ নিয়ে আসছেন, ইনাদের বেশিরভাগই কিন্তু ইনারা ব্যাংকমুখী না। ব্যাংকের জন্য যে মানে মানে ব্যাংকের যে যে পরিবেশ, এই পরিবেশের সাথে ওনারা কিন্তু অভ্যস্ত না। ফলে তারা উদ্যোগ শুরু করার পরে যখন বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে টাকার জন্য যান, তাদেরকে এত বেশি তাদেরকে এই শর্তাবলী দেওয়া হয় যে শর্তাবলী একটা নতুন উদ্যোক্তা, কেন আমি ব্যবসা জগতে আছি মোটামুটি 10 বছর হলো, আমাদের জন্যই সেই শর্তগুলো পালন করা অনেকটা মুশকিল হয়ে যায়। পাশাপাশি খুবই স্পর্শগত একটা বিষয়, ওই শর্তগুলো পালন করার জন্য বিভিন্ন সংস্থায় যে সমস্ত লাইসেন্সগুলো লাগে, যেমন আপনার পরিবেশ বলেন, ফায়ার বলেন, কলকারখানা বলেন, ট্রেড লাইসেন্স বলেন, বিডা থেকে যে বিনিয়োগ বোর্ডে যে লাইসেন্সটা বলেন, এই লাইসেন্সগুলোর জন্য একজন তরুণ উদ্যোক্তাদের যে ভোগান্তি, সেই ভোগান্তিটা সীমাহীন ভোগান্তি আর কি তাদের। তো ফলে মানে আমাদের আর্থিক প্রতিষ্ঠানগুলো বিনিয়োগ বান্ধব না, উদ্যোক্তা বান্ধব না। তারা বলতেছে আপনি যে কোনো আমাদের এই অনুষ্ঠানে কোনো ব্যাংকার থাকলে ভালো হতো। ব্যাংকাররা বলেন যে আমরা বিনা মর্গেজে লোন দিব, আমরা এই দিব সেই দিব, কিন্তু বাস্তবতা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। কিন্তু তো এই বিষয়টা শুধু আমাদের ট্রেনিং প্রোগ্রাম দিয়ে তো শেষ করলে হবে না। আমাদের দেখেন, আমাদের জনগোষ্ঠী হলো 70% জনগোষ্ঠী কিন্তু কর্মক্ষম। 18 থেকে 30 বছরের মধ্যেই আমাদের টোটাল জনগোষ্ঠীর মধ্যে 70% বা বিশ্বে এই মানব সম্পদটা কিন্তু আর বিরল।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের 25 বছর পরে জাপান এরকম একটা সুযোগ পেয়েছিল, সেই সুযোগকে কাজে লাগিয়ে জাপান কিন্তু এখন উন্নয়নের শীর্ষে চলে গেছে। তো আমরা কিন্তু এই ধরনের একটা সময় এখন পার করছি, কিন্তু দুর্ভাগ্য বিষয় যে আমাদের সরকারও বিভিন্ন মানে ট্রেনিং সেশন দিচ্ছেন, কিন্তু এই ট্রেনিং এর সাথে আমাদের মানে সরকারি বেসরকারি যে সমস্ত আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে তারা কিন্তু উদ্যোক্তা বান্ধব না। এই তো আমি এরপরে আবার বলি আরো আরো কিছু জি, কথা ঠিক আছে, আছে। আমি আপনার কাছে ফিরে আসছি একটু। এমএস সিদ্দিকী স্যার, আপনার সাথে কথা বলবো। ওনার কাছে আমি যে বিষয়গুলো নিয়ে এসেছিলাম যে সফল উদ্যোক্তা হওয়ার জন্য কি কি পদক্ষেপ প্রথম থেকেই নেওয়া উচিত যেন এই ভোগান্তিগুলোর সম্মুখীন না হতে হয়, আপনি কি মনে করেন? হ্যাঁ, নতুন সফল উদ্যোক্তা তৈরি করার জন্য প্রথমত এটা একটা ট্রেনিং এর ব্যবস্থা থাকে। সারা দুনিয়াতে এই ট্রেনিংটা দেওয়া হয়, আমাদের দেশেও আছে, জি, কিন্তু এত সীমিত পরিমাণে যে যত এন্টারপ্রেনার তৈরি হওয়া দরকার ততটুকু নয়। যেমন যুব প্রশিক্ষণ কেন্দ্র, তারপর ভোকেশনাল ইনস্টিটিউট এবং বিসিক এর কিছু প্রজেক্ট আছে। বিসিক এর বরঞ্চ হিসাব অনুযায়ী বিসিক এর প্রজেক্ট একটু ভালো, তারা ট্রেনিং দেয়, তাদের একটা ছোট একটা মার্কেটিং এর একটা চ্যানেল আছে এবং তারা সীমিত পর্যায়ে লোন রিকমেন্ড করে ব্যাংকগুলোকে যে এসএমই গুলোকে লোন দেওয়া হবে কি হবে না সেটা ব্যাংকের চেষ্টা। বিসিক এর ইন্ডাস্ট্রিয়াল স্টেট আছে, সব দিক থেকে আমাদের দেশে বিসিক এর উদ্যোগটাই বেশি, কিন্তু এইটা বাংলাদেশের জন্য সাফিসিয়েন্ট না। আমাদের যে ট্রেনিংটা, সেই ট্রেনিংটা শুধু কাজের দক্ষতার জন্য ট্রেনিং দেয়, কিন্তু এন্টারপ্রেনারশিপ বলে যেটা কথা আছে, এন্টারপ্রেনারশিপ ডেভেলপ করার জন্য যে মানসিক প্রস্তুতি, সেই মানসিক প্রস্তুতি সেই ট্রেনিংটা কিন্তু দেওয়া হয় না। একজন এন্টারপ্রেনার থেকে একজন ম্যানেজার বা একজন সরকারি কর্মকর্তা ডিফারেন্স হচ্ছে, উদ্যোক্তারা অনেক সাহসী হন, অনেক ইন্টেলিজেন্ট হন, ওনারা সুযোগগুলো বোঝেন, সেগুলোকে প্রপারলি কাজে লাগাতে পারে। আর উনি যেটা বললেন যে উনি স্টার্ট আপের একটা বিজনেস শুরুতে যে লাইসেন্স গুলো দরকার সেগুলো নিয়ে কথা বলেছেন। এছাড়াও বিজনেসের শুধু লাইসেন্স গুলো পেলেই হয় না, বিজনেস গুলো তাদেরকে মার্কেটিং এ সহযোগিতা করতে হয়, তাদেরকে র মেটেরিয়াল সোর্সিং করতে সহযোগিতা করতে হয়, তাদেরকে ফাইন্যান্স করতে হয়, সবকিছু মিলে একটা টোটাল প্রোগ্রাম, একটা প্যাকেজ থাকতে হয়। সেই প্যাকেজটা আসলে আমাদের দেশে মোটেও নেই। হ্যাঁ, বিক্ষিপ্ত ভাবে আমরা যেমন বিডার কথা বললেন, বিডা ওয়ান স্টপ সার্ভিস করার চেষ্টা করছে। এটা শুধু ইজ অফ ডুইং বিজনেস এর 10টা ইন্ডেক্সের একটা ইন্ডেক্স হচ্ছে স্টার্টআপ। বিজনেস শুরুতে কি অবস্থা, কেন কি কি লাইসেন্স পেতে হবে সেগুলো নিয়ে শুধু বিডা ইমপ্রুভমেন্ট করার চেষ্টা হয়, কিন্তু আরো 9টা যে ইন্ডিকেটর আছে সেগুলো নিয়ে কিন্তু ভাবে না। সেই ইন্ডিকেটর হচ্ছে বিজনেসটা পাওয়ার পরে, বিজনেস শুরু করলে সেই চ্যালেঞ্জ গুলো আসে, সুতরাং ওগুলো নিয়ে ভাবা উচিত। অবশ্যই। আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন এম মাহবুব চৌধুরী, উনি আছেন সহ সভাপতি চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার থেকে। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। কথা বলছিলাম আমরা উদ্যোক্তাদের ভোগান্তি নিয়ে। আপনার মতামত জানাবেন যে আসলে কি মনে হচ্ছে নতুন উদ্যোক্তারা আসলে কতটা সফল হতে পারছে বা কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে এই মুহূর্তে। ধন্যবাদ সবাইকে। আসলে আপনার ব্যবসা, ইন্ডাস্ট্রি বলেন, এসএমই বলেন, সব কিছুর জন্য মেইন জিনিস হচ্ছে কস্ট অফ ডুইং বিজনেস। তো আমাদের এখানে লাইসেন্স নিয়ে উনি যেটা বললেন, বিডা একটা সাইড দেখে বাকিগুলো দেখছে না, কিন্তু আমরা যেটা এখন সাফার করতেছি, যে দেখতেছি আপনার আমাদের এখানে, আমি একটা গবেষণা করতেছি লাস্ট 20 ইয়ার্স থেকে শিপিং এর উপরে। আমি শিপিং এর উপর কাজ করি। আপনার কস্ট অফ ডুইং বিজনেস যদি আপনার বাঁচাইতে হয়, সাশ্রয় না হলে আপনি ব্যবসা চালাবেন কেমনে? আমি 20 ইয়ার্স থেকে আমি 20 বছর থেকে একটা গবেষণা করতেছি শিপিং এর উপরে। আমি দেখতেছি আজকের দিনও প্রতিদিন আমরা 6,47,98,000 টাকা আমরা চাঁদাবাজি হচ্ছে আমাদের শুধু শিপিং সেক্টরে। এই টাকা মানে আমরা এটার জন্য আমি এটা একটা বই লিখেছি, কালেকশন অফ শিপিং লস নামে। এখন এই যে আইন আছে, কিন্তু আইন মানাইয়ে আপনাকে ইয়ে করতে হবে যে দ্যাট ইজ আপনার কস্ট অফ বিজনেস কামাইতে হবে। আর এসএমই বলেন, ইন্ডাস্ট্রি বলেন, এখানে মেইন জিনিস হচ্ছে অর্থায়ন।
ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের যে টাকাটা ব্যাংকগুলোকে, শিডিউল ব্যাংকগুলোকে দেওয়া হয়, এই টাকাগুলার আপনার একটা মেজর পোর্শন, যে 40% টাকা এসএমই তে দিতে বাধ্য করতে হবে। তাইলে আমি ফেডারেশনের ডাইরেক্টর হিসেবে বলি, আমার প্রেসিডেন্ট সাহেব সেদিন বলেছেন যে আপনার বিভিন্ন ব্যাংকগুলা তারা করতেছে তাদের লাভের জন্য মেজর পোর্শন অফ তাদের শিডিউল, যেটা লোন দেওয়ার অর্থায়নের যে পোর্শনটা আছে, 10টা-20টা লোককে দিয়ে দিল। ওখান থেকে এসএমইর জন্য ফিক্স করে দিতে হবে, তুমি এই যে 20% বা 30% বা 40% তুমি এসএমই কে দিতে হবে, বাকি 60% তুমি বড় বড় ইন্ডাস্ট্রিজকে দাও। এখন এসএমই জন্য মেইন দরকার হচ্ছে অর্থায়ন, কস্ট অফ ডুইং বিজনেস। এরপরে যে যেটা আছে আপনার শিল্পায়নের জন্য যে সমস্ত আইন যেটা প্রযোজ্য আছে, আইনগুলাকে নতুন আইন না করে যদি আপনি এই চলমান আইনগুলাকে ইয়ে করেন, আর ব্যাংকগুলাকে দেখার জন্য বাংলাদেশ ব্যাংক, আমার তো বয়স এখন আমার 76 ইয়ার্স এজ। আমরা আগে কি দেখতাম, বাংলাদেশ ব্যাংক প্রত্যেকটা ব্যাংকে গিয়ে তদারক করতো। এখন বাংলাদেশ ব্যাংকের তদারকি একদম 0%। কেউ কোনোদিন ব্যাংকে গিয়ে দেখে কিনা জানি না। বাংলাদেশ ব্যাংককে বলতে হবে যে প্রত্যেকটা ব্যাংকে তদারক করে এক্স্যাক্টলি 40% টাকা এসএমই কে দিতে হবে। এসএমইর জন্য আমাদের দেশের লোকজনগুলো সাহসী, কাজ করার আগ্রহ আছে, কিন্তু কাজ করতে গিয়ে আপনার মুখ থুবড়ে পড়ে যাচ্ছে, কারণ তার কাছে ফাইন্যান্সের অভাব, তার কাছে একজন যেমন বলে গেলেন লাইসেন্স পেতে। জি, এইরকম জিনিসগুলাকে আপনাকে, ছোট জিনিসগুলাকে আপনার এই 3টা জায়গাতে কাজ করতে হবে। আইনের শাসন করতে হবে, শিপিং কস্ট এবং ইন্ডাস্ট্রি বলেন, যে কোনো বলেন যে আপনার ইম্পোর্ট করতে হবে, এক্সপোর্ট করতে হবে। যদি আপনার যে এই খরচ যদি না কমাইতে পারেন, যে এরকম আমি জ্বলন্ত চাঁদাবাজি দেখতেছি আপনার ডেলি 6,47,00,000 টাকা। আমি একটা চার্ট করে দিয়েছি, আইনে এটা আছে, তারা এই করছে, এত টাকা লস হচ্ছে। আমি টোটাল একটা চার্ট করে আমি একটা বইতে, আমার সেকেন্ড এডিশন বইটা যাচ্ছে, বিজেপির প্রেসিডেন্ট সাহেবকে বলেছি যে আপনাদের খরচ, আপনাদের সবচেয়ে বেশি লস হচ্ছে, এবং শিল্পায়ন যারা করতেছেন প্রত্যেকটা লোক আপনার কস্টে কভার করতে পারতেছে না, ব্যাংক লোন বাড়তেছে, এইগুলাকে চেক করতে হবে। এই সবচেয়ে মজার ব্যাপারটা কি, এই 6,47,00,000 টাকা যেটা প্রতিদিন আমরা যে লস চাঁদাবাজি দিচ্ছি, বেআইনি অর্থ আদায় হচ্ছে, সেম টাকা কিন্তু দেশ হারাচ্ছে, কারণ বিদেশি এজেন্ট গুলাকে এই টাকাগুলা তার প্রিন্সিপাল থেকে আনতে হবে। কেউ কোনো টাকা আনছে না, এখান থেকে যা পারে আহরণ করে বরং পাঠাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের আইন আছে 17 আপনার বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন ফর ফরেন এক্সচেঞ্জ ট্রানজাকশনের 17 সেক্টরে বলা আছে এই এজেন্ট গুলাকে তাদের এই স্থানীয় খরচ বাইরে থেকে আনতে হবে, কিন্তু কে তদারকি করবে? তদারকি নাই। এজন্য শিল্পায়ন বলেন, এসএমই বলেন, দেশের অর্থনীতি বলেন, বৈদেশিক মুদ্রা রক্ষা বলেন, বাংলাদেশ ব্যাংকে বিশাল ভূমিকা নিতে হবে, এবং আমাদেরকে আইনগুলোর করার জন্য বিডাকে যে দেশের আরো একটু কার্যক্রম বাড়াতে হবে। জি অবশ্যই, আপনার প্রশ্ন থাকলে আমাকে আবার করবেন। জি অবশ্যই, অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনি তুলে ধরেছেন, যেগুলো নিয়ে আমরা আরো বিস্তারিত একটা বিরতির পরে এসে কথা বলছি। প্রিয় দর্শক, যেতে হচ্ছে আমাদের একটা ছোট্ট বিরতিতে। নিউজ 24 এর সাথেই থাকবেন। দর্শক, স্বাগত জানাচ্ছি। বিট সংলাপে কথা বলছিলাম উদ্যোক্তাদের ভোগান্তি নিয়ে। আমাদের সাথে আমাদের 3 জন অতিথি আছেন। আমি একটু কথা বলতে চাবো এমএস সিদ্দিকী আপনার সাথে। এই মুহূর্তে আমাদের 2 জন বক্তার কাছ থেকে আমরা শুনলাম সমস্যাগুলো কি কি আসলে সবাই ফেস করছে এই মুহূর্তে। আপনি যদি বলেন যে সমাধানগুলো, এর আগেও আপনি আমাদেরকে জানিয়েছেন যে এই সমাধানগুলো হয়তো নেওয়া যায়, তারপরেও আমাদের গভর্নমেন্ট সাইড থেকে যদি চিন্তা করি যে এখান থেকে আমরা আসলে কি ধরনের সহায়তা পেতে পারি এই উদ্যোক্তাদের এই সমস্যাগুলো যেন সম্মুখীন না হতে হয়। হ্যাঁ, আমি যে কথাটা শেষ করেছি ইনকমপ্লিট রেখে আসলে আমি থেমেছি। সেটা হচ্ছে যে আমি যে 10টা ইন্ডিকেটরের কথা বলছি ইজ অফ ডুইং বিজনেস এর, একটা হচ্ছে স্টার্টআপ, বাকিগুলো হচ্ছে এনফোর্সমেন্ট অফ কন্ট্রাক্ট, ফাইন্যান্স যেটা মাহবুব এবং রাজশাহীর প্রেসিডেন্ট বলেছেন, তারপরে হচ্ছে রেজিস্ট্রেশন অফ জমি, তারপরে ইনফ্রাস্ট্রাকচার, ইউটিলিটি, এই ধরনের অনেক 10টা ইন্ডেক্স আছে। এসএমই গুলোর প্রবলেম হচ্ছে যে এসএমই গুলো প্রথমত ক্ষুদ্র ব্যবসায়ীরা আর্থিকভাবেও ক্ষুদ্র, এরা নতুন বিজনেস আসে, এদের পক্ষে বড় বড় ইন্ডাস্ট্রি গুলোর মতো অত অর্গানাইজড ওয়েতে এই ফ্যাসিলিটি গুলো কালেকশন করা ডিফিকাল্ট হয়ে পড়ে।
এই জন্য নতুন উদ্যোক্তা সৃষ্টি করার জন্য এবং এসএমই থেকে ফিনান্স করার জন্য বিভিন্ন সংগঠন এদেরকে সাপোর্ট দিতে হয়। যেমন ইউটিলিটিস, গ্যাস, ওয়াসা, ইলেকট্রিসিটি সাপ্লাই, এগুলো এমন ভাবে তাদের এনশিওর করতে হবে, যেমন বিসিক যদি তার ইন্ডাস্ট্রিয়াল স্টেটে জমির রেজিস্ট্রেশনের সময় যদি অটোমেটিক্যালি একটা টেলিফোন, একটা ইলেকট্রিসিটি কানেকশন, একটা বিদ্যুতের কানেকশন এগুলো যদি একসাথে দিয়ে দেয় তাহলে সহজ হয়। এবং র মেটেরিয়ালস এর ব্যাপারে যেটা করা হয় অন্যান্য দেশে, যে সরকার একটা স্টোর তৈরি করে, সেখানে র মেটেরিয়াল গুলো এনে রেখে বাকিতে এবং সহজে এসএমই গুলোকে সাপ্লাই দেয়। বিক্রির ব্যাপারেও তাই করে, যে তারা একটা প্যাকেজের মাধ্যমে সবগুলো এসএমই থেকে জিনিসগুলো তৈরি করে নিয়ে সেগুলো যারা বায়ার তাদেরকে দেয়। যেমন ধরেন, আমি এটা কিন্তু নতুন কিছু বলছি না, এখন থেকে প্রায় 20-25 বছর আগে বিসিক একটা উদ্যোগ নিয়েছিল যে টিপু সুলতান রোডে যে ইন্ডাস্ট্রি, ছোট ছোট ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ গুলো আছে, ওরা স্পেয়ার পার্টস তৈরি করবে এবং এগুলো স্টিল ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন বা বড় বড় প্রাইভেট সেক্টর ইন্ডাস্ট্রি থেকে অর্ডার নেবে, এই স্পেয়ার পার্টস অর্ডার নেবে বিসিক। অর্ডার নিয়ে এই টিপু সুলতান রোডের ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ গুলোকে এগুলো তৈরি করার জন্য দেবে, তারা তৈরি করে বিসিককে দেবে, বিসিক নিজ দায়িত্বে বায়ারের কাছে বিক্রি করবে, ইন্ডাস্ট্রি গুলোতে স্পেয়ার পার্টস বিক্রি করবে, তারা বিলটা কালেকশন করে এই ক্ষুদ্র ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ গুলোকে দিবে। এই উদ্যোগটা কিন্তু নিয়েছিল খুবই সফলভাবে, কিন্তু এটা কন্টিনিউ করেনি। আমি বলতে চাচ্ছি এগুলোই হচ্ছে সমাধান। এভাবে করে যে আমরা মাহবুব চৌধুরী, আপনার কাছে যদি আসি, যে এম এ সিদ্দিকী স্যার যে বিষয়গুলো বললো, ওই বিষয়গুলোতে আপনি কি ভাবছেন যে এগুলোই সমাধান, বা আপনি চাইলে এর সাথে আরো কিছু বলতে পারেন যে না, এই সমাধানগুলো আরো নেওয়া যেতে পারে? এখানে আপনাকে একটা ভালো জিনিস ওনার কাছ থেকে বেরিয়ে আসছে। আসলে এর জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার একটা এসএডি করার জন্য যে কোনো কোথাও রেজিস্ট্রেশন হয়ে এক জায়গায় যদি একটা রেজিস্ট্রেশন হয়ে যায়, বাকি সবগুলো রেজিস্ট্রেশন ফলোড বাই তাকে দিতে হবে যে ওই স্পটে বসে ওই যেখানে তার ফ্যাক্টরি থেকে সেই ইলেকট্রিসিটির লাইন দেওয়ার জন্য লোক যাবে, টেলিফোন লাইন দেওয়ার জন্য লোক যাবে, গ্যাস দেওয়ার জন্য লোক যাবে, এইভাবে ফেসিলিট করতে উৎসাহ পাবে মানুষ। আর কস্ট কমানোর জন্য এখন আসলে চায়না থেকে যেভাবে আপনার জিনিসপত্র কম দামে আসতেছে প্রচুর, এই জন্য এই কম্পিট করার জন্য এখানে কস্ট অফ ডুইং বিজনেসের সাথে সাথে তাকে আরেকটা জিনিস দিতে হবে। যেমন এসএমই করার জন্য যারা আসবে তাদেরকে ইনকাম ট্যাক্স যেমন 5 ইয়ার্সের জন্য বা 10 ইয়ার্সের জন্য মুকুব করে দিতে হবে। এট দি সেম টাইম সবচেয়ে বড় জিনিস হচ্ছে তাদেরকে ব্যাট আওতা মুক্ত রাখতে হবে। তার প্রোডাকশনের জন্য তাকে অন্তত প্রত্যেকটা ফ্যাক্টরিকে 10 ইয়ার্স অন্তত মিনিমাম তাকে ব্যাটের আওতা মুক্ত রাখলে সে চায়নার সাথে কম্পিট করে তার মালটা বাজারে বিক্রি করতে ইজি হবে। এখন আপনার যদি সে এখানে আমাদের কোয়ালিটি তো এসএমই যারা করে বাংলাদেশের জিনিসপত্রের কোয়ালিটি অনেক ভালো, কিন্তু মানুষ তো জিনিসপত্র কোয়ালিটির থেকেও দামের দিকে বেশি দৌড়াবে। যখন আমরা সস্তা দামে একটা জিনিস বাজারে বাইরে পাই যাচ্ছে চাইনিজ জিনিস, সে ওখানে দৌড় দিল। কিন্তু এই জন্য তাকে বাঁচানোর জন্য আমাদেরকে পথ করতে হবে, তার ব্যাংক ইন্টারেস্ট কমা দিতে হবে তাকে, এবং বিশেষ করে যেটা দরকার যে আপনার প্রত্যেকটা শিডিউল ব্যাংকের মিনিমাম 30% টাকা মিনিমাম ফিক্স করতে হবে। এই টাকা সে এসএমএর বাইরে দিতে পারবে না। সে 10টা ফ্যাক্টরিকে সমস্ত টাকা দিয়ে সে প্রচুর মুনাফা করবে, এক এমডি সাহেবের বেতন 7 লাখ 8 লাখ টাকা 10 লাখ টাকা, কিন্তু ওই প্রফিট করার জন্য তারা ওইদিকে বড় বড় ইন্ডাস্ট্রির পিছিয়ে দৌড়াবে, এসএমই কে কেউ টাকা দিচ্ছে না। অর্থায়ন ছাড়া এখানে এসএমই সম্ভব না, ওরা উঠতে পারবে না। এখন জমি পাওয়া কঠিন, জমি ইন্ডাস্ট্রির জন্য যেমন জমি রেজিস্ট্রেশন ফিস এখন 12%। একটা যদি সে 1 কোটি টাকা দিয়ে যারা কিনে 12 কোটি টাকা, যদি তাকে 10 কোটি টাকা যারা কিনলে তাকে 12 লাখ টাকা, তাকে 1 কোটি টাকা কিনলে তারা 12 লাখ টাকা ফিস দিতে হবে। এখানে কন্ডিশন দিতে হবে, বিডার থেকে প্রস্তাব যেতে হবে, আমাদের এখান থেকে যেতে পারে বা সিদ্দিকী সাহেবও যে কোনো ইয়ে থেকে প্রস্তাব পাঠাইতে পারে যে যদি জমি রেজিস্ট্রেশনের জন্য ইন্ডাস্ট্রির জন্য জমি রেজিস্ট্রেশন ফিস আপনার 0% করে দিতে হবে, 1% ম্যাক্সিমাম করে দিতে হবে। তাকে তো আপনাকে করার জন্য সুযোগ করে দিতে হবে, তাইলে না ডেভেলপ হবে। আপনি পলিসি করবেন, ওই সুযোগটা করে দিতে হবে। আমি একটু কথা বলতে চাচ্ছি সুলতান মাহমুদ, আপনার সাথে দুইজন বক্তার কাছ থেকে শুনতে পারলাম ওনারা কি চিন্তা করছেন, কিভাবে সমাধান করা যায় এই সমস্যাগুলোর। আপনি এই বিষয়ে কি বলবেন?
ধন্যবাদ। আমি দুজন প্রবীণ ব্যক্তিত্ব আমার সামনে, দুজনের প্রতি আমার সম্মান, শ্রদ্ধা। আমি একটু এখানে একটু ওই যে যেহেতু আমাদের আজকের আমাদের ইয়েটা যে ভোগান্তি, আজকের টপিকস, এটা নিয়ে আমি একটা ছোট্ট একটা ডেটা দেবো একটা, যে এই যে প্রণোদনার জন্য ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের জন্য সরকার 2,000 কোটি টাকা একটা প্রণোদনার মানে প্যাকেজ একটা সরকার গত বছর দিয়েছিলেন। তো গত জুলাই পর্যন্ত এই 2,000 কোটি টাকার মধ্যে ডিস্ট্রিবিউশন হয়েছে অনলি 29 কোটি টাকা। আপনি দেখেন যে সরকার টাকা বরাদ্দ দিয়েছেন 2,000 কোটি টাকা, গোটা বাংলাদেশে আমাদের এই প্রণোদনা দেওয়ার মতো লোক মানে খুঁজেই বলে পাওয়া যায় নাই। 29 কোটি টাকা মাত্র ডিস্ট্রিবিউট হয়েছে। বাকি 1,970 কোটি টাকা কিন্তু এখনো আনডিস্ট্রিবিউটেড অবস্থায় পড়ে আছে। মাহবুব স্যার একটা খুব ভালো কথা বললেন যে বাংলাদেশ যে এই যে শুধুমাত্র কয়েকটা প্রতিষ্ঠানকে সব টাকা দিয়ে দিবেন, এইটা হবে না। এটা তো এই বাংলাদেশ ব্যাংক একটা সার্কুলার দিয়েছেন যে 2021 সালের জুলাই থেকে এসএমই খাতে যে টাকাগুলো যাবে সেটার একটা খাত করেছে। এখন এটা বাস্তবায়ন হবে কিনা জানি না। তারা বলছে যে সার্কুলারে বলছে যে ম্যানুফ্যাকচার খাতে 40%, সেবা খাতে 25% এবং ব্যবসার খাতে 35%, আর মহিলাদের 15%-এ নিয়ে আসতে হবে। এখন এগুলা যদি সত্যি যদি বাস্তবায়ন হয় তাহলে আমাদের জন্য খুব আশার বিষয়। আর দ্বিতীয়ত যে মানে দুজন প্রবীণ ব্যক্তিত্বই বারবার বলছেন যে আমাদের ব্যবসা করতে গেলে সেটা নতুন পুরাতন যে ইয়েগুলাই আসুক, যে উদ্যোক্তারাই আসুক, পয়সা কিন্তু লাগে। তো আমাদের আর্থিক প্রতিষ্ঠানগুলোকে উদ্যোক্তা বান্ধব হতে হবে। জমি রেজিস্ট্রেশনের কথা যেটা বললেন একেবারে কোর্ট জায়গাতে উনি বলেছেন যে 1 কোটি টাকার একটা জমি কিনতে গিয়ে আমাদের যদি 12-13 লাখ টাকা যদি রেজিস্ট্রেশন ফি দেওয়া লাগে, তারপরে ভ্যাটের বিষয়টা তুলেছেন, ইনকাম ট্যাক্সের বিষয়টা তুলেছেন। আরো যে সিদ্দিকী স্যার যে আরো যে 9-10টা ইন্ডিকেটরের কথা বললেন, ওনারা অত্যন্ত মানে প্রবীণ, ওনাদের অভিজ্ঞতা থেকে বললে আমি ওনাদের প্রত্যেকটা কথার সাথে একমত। এবং আমাদের যে কি পরিমাণ ভোগান্তি হয় তার একটা ডেটা আমি দিলাম যে 2,000 কোটি টাকার মধ্যে শুধুমাত্র ডিস্ট্রিবিউশন হয়েছে 29 কোটি টাকা। তাহলে কতটা নেগলিজেন্সি হয়। এবং বাংলাদেশের যে প্রাইভেট যে ব্যাংকগুলো আছে, প্রাইভেট ব্যাংকের ঢাকা বাদে অন্যান্য যে প্রাইভেট ব্যাংকগুলো আছে, এর ম্যানেজারের কাজ কিন্তু শুধুমাত্র ডিপোজিট কালেকশন। তাদের হাতে কোনো পাওয়ারও নাই, কিছু নাই। তারা জাস্ট প্রস্তাবটা নিয়ে ঢাকায় পাঠায় দেয়, 2 মাস 3 মাস 4 মাস চলে। মানে আর্থিক প্রতিষ্ঠানদেরকে খুব তাড়াতাড়ি আপনার এই উদ্যোক্তা বান্ধব হতে হবে। ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ। যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম, যে এগুলো নিয়ে আমরা আসলে আরও একটু বিস্তারিত কথা বলবো, যদি আমরা অনুষ্ঠানের শেষে চলে এসেছি। তারপর চেষ্টা করব বিরতির পরে এই বিষয় নিয়ে কিছুটা আলোচনা করতে। দর্শক, যেতে হচ্ছে আরেকটা ছোট্ট বিরতিতে, আমাদের সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি বীজ সংলাপে। উদ্যোক্তাদের ভোগান্তি নিয়ে কথা বলছিলাম। আমরা অনুষ্ঠানের শেষে চলে এসেছি। আমাদের 3 জন যে অতিথি আছেন তাদের কাছ থেকে জানতে চাবো যে আমরা সমস্যা নিয়ে কথা বললাম, সমাধান নিয়ে কথা বললাম, জানতে চাবো যে যদি ওনারা কোনো পরামর্শ দিতে চান এই নতুন উদ্যোক্তাদের, যে এই পরামর্শগুলোর জন্য ওনাদের সামনে কাজে লাগবে এবং তারা যারা উঠে দাঁড়াতে চাচ্ছেন তাদের জন্য সুবিধা হবে। শুরু করতে চাচ্ছি MS সিদ্দিকী আপনাকে নিয়ে। এতক্ষণ শুনি নাই, প্রশ্নটা কি? পরামর্শ দিবেন আমাদের নতুন উদ্যোক্তাদের জন্য যারা উঠে দাঁড়াতে চাচ্ছেন, সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছেন, তাদের জন্য যদি আপনি কিছু বলেন। উদ্যোক্তাদের জন্য পরামর্শ হচ্ছে যে ইনহিউম্যানলি কঠোর পরিশ্রম করার জন্য সবাই বিরোধিতা করবে, সমাজ বিরোধিতা করে, রাষ্ট্র বিরোধিতা করে, পরিবারের সদস্যরা বিরোধিতা করে, তারপরেও একজনকে উদ্যোক্তা হতে হবে। এত বিরোধিতার পরেও যেসব উদ্যোক্তারা বাংলাদেশে উদ্যোক্তা হয়ে বিভিন্ন বিজনেস প্রতিষ্ঠা করে, তাদেরকে সেলিউট দেওয়া ছাড়া কোনো উপায় নেই। তাদের জন্য আমার উপদেশ নাই, সাজেশন হচ্ছে যে এটা খুব কঠিন জায়গা। আমাদের দেশের মানসিকতা হচ্ছে আমাদের দেশে কেরানি তৈরি করা,
সেখানে আপনারা জোর করে যখন উদ্যোক্তা হন, তাহলে এই সমাজের বিরোধিতাকে ইগনোর করে শক্ত হাতে একাই সব কাজ করার জন্য মানসিক প্রস্তুতি নিতে হবে। এবং সরকারের কাছে অনুরোধ, সমাজের কাছে অনুরোধ, বিশেষ কিছু প্রয়োজন নাই, আপনারা যা করা উচিত এসএমইর জন্য সেটা করেন। আমার দুই সহযোগী সুলতান মাহমুদ এবং মাহবুব চৌধুরী বললেন যে ঋণের ইন্টারেস্ট রেট কমাতে হবে। আমি দয়া করে ব্যাংকগুলোকে বলবো, দয়া করে ইন্টারেস্ট রেট 1% বাড়িয়ে দেন, তারপরেও দয়া করে লোন স্যাংশনের প্রসিডিউরটাকে ইজি করেন। ইন্টারেস্ট কমানোর চেয়ে প্রসিডিউরটা এবং ঋণের প্রাপ্তিটাই আমাদের দেশের এন্টারপ্রেনারদের জন্য সবচেয়ে বড় কষ্ট। অবশ্যই জি। সুতরাং এই তিনজনের জন্য তিনটা পরামর্শ, সময় থাকলে আরেকটু কিছু বলা যেত। ধন্যবাদ আপনাকে। জি, অনেক ধন্যবাদ। সুলতান মাহমুদ, আপনার কাছে আসছি একই প্রশ্ন নিয়ে। আপনি যদি আমাদের মাধ্যমে আমাদের দর্শকদের এবং এই নতুন উদ্যোক্তাদের জন্য কিছু বলেন। ধন্যবাদ। আমার অগ্রজ সিদ্দিকী স্যার যে কথাটা বললেন, দেখেন আমাদের মানে পড়াশোনাটাও কিন্তু উদ্যোক্তা নির্ভর না। আমরা যে লেখাপড়াটা করি, এমনকি MBA তেও যে পড়াশোনাটা করা হয়, সেখানেও কিন্তু একজন মানে বড় মানে চাকরিজীবী হিসেবে পড়াশোনা করে। আমাদের উদ্যোক্তাকে তৈরি করতে হলে আমাদের লেখাপড়ার সাইডটাও কিন্তু 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরায় নিয়ে আসতে হবে। কোথাও কিন্তু উদ্যোক্তা সম্পৃক্ত কোনো লেখাপড়া নাই আমাদের। তারপরেও যখন একটা মানুষ, একটা ইয়াং ছেলে বা মেয়ে উদ্যোক্তা হতে আসে, প্রচন্ড ধৈর্য লাগে। আমার পরিবারে সবাই কিন্তু চাকরিজীবী। স্যার যে কথাটা বললেন যে কেরানি তৈরি করে, আমার 40 জেনারেশনে কোনো মানে ব্যবসায়ী নাই। তো আমি জানি যে আমাকে ওই পরিবার থেকে এই ব্যবসায় আসার জন্য কতটা ফাইট করতে হয়েছে। সরকারি আমি মানে চাকরি ছেড়ে আসাটা কত কঠিন। তো এই যে আমাকে পরিবারে কেউ সাপোর্ট করবে না, এটা খুব সত্যি কথা স্যার। সমাজের কেউ সাপোর্ট করবে না, নিজের মানে ছেলে মেয়ে আত্মীয় স্বজন তারা সবাই ডিসকারেজ করবে। মানে এখনো সমাজে একটা কথা পড়ে আছে যে সবচেয়ে অযোগ্য ছেলেটাই কি করে, ব্যবসা করে। অ্যাকচুয়ালি তা না, সবচেয়ে মেধাবী মানুষরাই ব্যবসা করে। কারণ এখানে অসীম ধৈর্য লাগে, অসীম পরিশ্রম লাগে, অসীম কৌশল লাগে। আপনার টাকাটা আমার পকেটে নিয়ে আসবো, এটা অনেক কৌশলের ব্যাপার। এবং এই এসএমইর জিডিপিতে 25 থেকে 30% ইনকাম কিন্তু এই এসএমই থেকে আসছে। তো আমাদের উদ্যোক্তা ভাই বোন যারা আসছেন, তাদের প্রতি আপনারা ধৈর্য হারাবেন না, পরিশ্রম করবেন। সততাটা খুব বড় জিনিস। আর শেষ কথা বলে শেষ করছি, মনে রাখবেন এই উদ্যোক্তারা কিন্তু ইতিহাসের অংশ হন। আমাদের উদ্যোক্তারাই কিন্তু একটা ইতিহাসের অংশ হন। কাজে উদ্যোক্তাদেরকে সেলুট। আমি নিজেও উদ্যোক্তা, এখনো হাঁটে হাঁটে পায়ে আসছেন। আমার সামনে যে দুজন প্রবীণ উদ্যোক্তা দাঁড়িয়ে আছে, তাদেরকে সালাম। তো উদ্যোক্তাদের জন্য এই ধৈর্য, পরিশ্রম, সততা খুব দরকার। ধন্যবাদ। অবশ্যই, অনেক ধন্যবাদ। এম মাহবুব চৌধুরী, আপনার কাছে আসছি। দুজন বক্তা খুব সুন্দর করে আমাদেরকে বললেন যে কিভাবে আসলে উৎসাহিত করা যায়, পরামর্শ দিলেন কিভাবে ব্যবসায় এগিয়ে আনা যায়, এবং উদ্যোক্তাদেরকে অনেক ধরনের এনকারেজমেন্ট দিলেন যেন ওনারা সাহস না হারায় এবং যুদ্ধ চালিয়ে যায়। আপনি কি বলবেন? ধন্যবাদ। এখন আসলে আমি ওরাই বলে আসতেছিলাম যেটা আমাদের জিডিপিতে আপনার যে অবদান, যেটা এসএমই এটাকে আরো বাড়ানোর জন্য যেটা প্রয়োজন হবে, সেটা হচ্ছে যেমন চায়নাতে প্রত্যেকটা ঘরে ঘরে একটা ইন্ডাস্ট্রি, কিন্তু এটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছাড়া সহজভাবে এমনি গ্রাম থেকে একটা ছেলে এসে কিছু করতে সহজে আগে আসতে পারবে না। সেই জন্য আমার পরামর্শ হবে, আমি আগেও বলেছি এক জায়গায়, যে প্রত্যেকটা রাষ্ট্রীয়ভাবে প্রত্যেকটা উপজেলাতে প্রত্যেকটা এমপি সাহেবকে, উপজেলা চেয়ারম্যান সাহেবকে টার্গেট দিতে হবে যে আপনার এখানে এতগুলা এই বছর প্রতি 2 বছরের জন্য 1 বছরের টার্গেট দেন যে এতগুলা আপনার লোন ডিসবার্সমেন্ট হবে বিভিন্ন ব্যাংক থেকে, এতগুলা আপনার ইন্ডাস্ট্রি হবে। এটার জন্য একটা সরকারি যেমন বিডাও এটা করতে পারে, একটা সাথে টার্গেট দিতে পারে এসএমই করার জন্য। এখন এসএমই তে যারা আসবে তাদেরকে উনি বললেন যে লোন নেওয়ার আপনার এদের ব্যাংক কিনে না, ওরা গ্রাম থেকে লোন নিয়ে কোনো মতে চায় এই যে মহাজন থেকে টাকা নিয়ে কোনো মতে চলতেছে একটা লোন করে।
কিন্তু এদেরকে যদি আপনি ওই একটা বোর্ডের আন্ডারে প্রত্যেকটা উপজেলায় একটা টার্গেট দিতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে প্রত্যেকটা উপজেলাতে, প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে, প্রত্যেকটা এমপি সাহেবের অধীনে এক একটা কমিটি থাকবে, বোর্ডের আন্ডারে একটা সাব কমিটি থাকবে। তারা এই সমস্ত ক্ষুদ্র উদ্যোক্তাকে খুঁজে বের করে তাদেরকে গিয়ে বলবে, তোমার ওরা পড়ালেখা জানে না, ওদেরকে গিয়ে বলতে তুমি এই ফর্ম ফিল আপ করো, চলো তোমাকে ব্যাংকে নিয়ে যাই, তোমাকে কালকে সকালে আমি এত টাকা দেবো। একমাত্র এদেরকে গাইড করে নিয়ে আসতে পারে। বাংলাদেশের লোকজন প্রচুর পরিশ্রমী, এখানে আপনার 18 কোটি লোক আছে আমাদের। এখন আপনার অনেক লোক বিদেশে গিয়ে আমরা রেমিডেন্স আনতেছি, গার্মেন্টসে প্রচুর লোক কাজ করতেছি, দেশ উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আসলে আমরা ভীষণভাবে আগে যাচ্ছি। এখানে যদি একটা আমাদের মধ্যমায় পৌঁছার জন্য যেটার একটা বড় ভূমিকা থাকবে কিন্তু এসএমই যদি এখন থেকে যদি আপনার একটা টার্গেট ওয়াইজ প্রত্যেকটা উপজেলাতে চলে আসে, তখন যদি এসএমই থেকে যদি আমরা একটা বড় অংশ আমরা জিডিপিতে পাই, তাইলে আমাদের রেমিটেন্সের যে পরিমাণ আসতেছে, গার্মেন্টস থেকে যে পরিমাণ আসতেছে, ঠিক এসএমই থেকেও এটা আসে। এখন এসএমই এখন অবহেলিত, টাকা নেওয়ার লোক নাই। উনি বললো যে 2000 কোটি টাকার মধ্যে মাত্র 29 কোটি টাকা ডিসবার্স হয়েছে, তার মানে এসএমই নাই। সুতরাং এইটাকে এক্সাম্পল হিসেবে নিয়ে গিয়া আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে, আমি আপনার মাধ্যমে আমি যারা শুনতেছেন, রাষ্ট্রীয়ভাবে নেওয়ার জন্য সমস্ত নীতি নির্ধারক এবং যারা যারা আপনার পলিসি মেকিং যারা আছেন সরকারি উচ্চ মহলে, তাদেরকে এই জিনিসটা, আমার এই পরামর্শ আমি আশা করি তারা নিলে আমাদের এসএমই উন্নয়ন হবে। অনেক ধন্যবাদ। আমাদের সম্মানিত অতিথিদের অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমরা অনেক পরামর্শ পেয়েছি, অনেক সমস্যা জানতে পেরেছি এবং তার সাথে সাথে আমরা বুঝে উঠতে পেরেছি যে আসলে সম্ভব একজন সফল উদ্যোক্তা হওয়া। থাকতে পারে অনেক ধরনের কনস্ট্রেইন, বাট তারপরেও সব কিছু পার করে উঠে দাঁড়ানো, যুদ্ধ করা, এটাও কিন্তু এক ধরনের বড় সফলতা। এর জন্য সব উদ্যোক্তার জন্য জানাবো যে উঠে দাঁড়ান, সাহস রাখেন এবং তার সাথে সাথে এই যুদ্ধ চালিয়ে যান। আমরা সবাই আছি আপনাদের সাথে। প্রিয় দর্শক, আজকের মতো বিট সংলাপ এখানেই শেষ করতে হচ্ছে। আমাদের সম্মানিত অতিথিদের অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি বিট সংলাপ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিজের জন্য, নিজের পরিবারের জন্য ভালো থাকুন। শেষ করছি আমি শারমিনা ওয়াহিদ। আবারও ফিরে আসবো আপনাদের মাঝে নতুন কোনো আয়োজন নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।